ভাবতেছি যে না আমি আলু তো খাবো না, আমি আম খাবো, আমি আম্রপালি বা ক্ষীরসাপাত বা হিমসাগর আম খেতে চাই, আম হলো না। এখন আমি পরের বছর আবার আলুর বীজ বপন করলাম, আবার আলু হলো, আমি আবারও হতাশ। সৃষ্টিকর্তাকে অভিযোগ দিচ্ছি, আল্লাহ তুমি কি আমারে দেখো না, এত পরিশ্রম করতেছি, তুমি খালি আলু দিতেছো আমার লাইফে, তো আলু দরকার নাই। কিন্তু দেখেন প্রবলেমটা কিন্তু আমিই তৈরি করতেছি। বীজটা যেটা, আপনার চিন্তাটা হচ্ছে এরকম বীজের মতো। আপনি খেয়াল করে দেখেন তো আপনার জীবন নিয়ে আপনার চিন্তাটা কি, তাহলে ওই বীজটাই আপনি আপনার জমিতে, জীবন নামক জমিতে রোপণ করতেছেন। আপনার চিন্তা নামক বীজ আপনার জীবন নামক জমিতে যখন রোপণ করতেছেন, এই বীজটাই ফসল হিসেবে যখন আপনার কাছে আসতেছে, আপনি তখন খুবই হতাশ, কেন এটা আসতেছে। বাট ইউ আর দ্য ম্যানুফ্যাকচারার অফ দিস ফসল। এই যে যে ফসলটা, এই যে যে আউটপুটটা, ইনপুটস ক্রিয়েটস দ্য আউটপুটস। তাহলে আপনি চিন্তার মাধ্যমে যে ইনপুটটা দিয়েছেন, ওইটাই অ্যাজ এ রেজাল্ট আপনার লাইফে আসতেছে। তাহলে আপনি যদি কোটি টাকার চিন্তায়, যে আপনার ব্রেনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব যে কোটি টাকা কেমনে আয় করে এটা সেটা আমি তো জানি না, আপনি খোঁজা শুরু করেন, দেখবেন রাস্তা খুঁজে পাবেন। আপনি বিশ্বাস করা শুরু করেন এবং আপনার চিন্তার মধ্যে এটা নেওয়া শুরু করেন। এই যে ইন্টারনাল যুদ্ধ ভেতরে, এই যুদ্ধটাকে বন্ধ করতে হবে। ইউর মাইন্ড ইজ দ্য ফ্যাক্টরি। আর ইউ ম্যানুফ্যাকচারিং সাকসেস অর স্যাবোটেজ? তাহলে এটা যদি ফ্যাক্টরি হয়, তাহলে আমার চিন্তা যদি বীজ হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার জীবনের হতাশা, এটা আপনি আপনার চিন্তা দিয়ে তৈরি করছেন। এই হতাশা নামক চিন্তার বীজ আপনার লাইফের জমিতে আপনি রোপণ করেছেন। আপনার জীবনের স্ট্রাগল, এটা আপনি আপনার চিন্তা দিয়ে রোপণ করেছেন। তাহলে এটা চেঞ্জ করার উপায় কি? বীজ চেঞ্জ করতে হবে, আপনার চিন্তাটা শুরুতে চেঞ্জ করতে হবে। যে না আমি আসলে পৃথিবীতে এত মানুষ সফল হয়, এত মানুষ কোটিপতি হয়, এত মানুষ ব্যবসা করে বড় হয়, ওয়াই নট মি? আমিও পারবো। এই বিশ্বাসটা পরিপূর্ণভাবে মনের মধ্যে তৈরি করা। এটার জন্য আমরা একটা মাইন্ড রিওয়ারিং মেথড ফলো করতে পারি। মাইন্ড রিওয়ারিং অর্থাৎ আমার বর্তমান চিন্তা এবং আমার কোন চিন্তাটা দরকার, এটা আমি কয়েকটা একটু লিখে দিচ্ছি। 5টা এরকম, 5 lies you have believed about business and money, replace with the truth। অর্থাৎ ছোটবেলা থেকে আমাদের বয়স যখন 5 থেকে 7 বছর বা 0 থেকে 7 বছর, এই সময় আমাদের মাথায় যে ধরনের চিন্তাগুলো আমাদের ফ্যামিলি সারাউন্ডিংস আমাদের মধ্যে দিয়েছে, ওইটাই কিন্তু প্রোগ্রাম রান হচ্ছে, ওই রেকর্ডিং এ আমার লাইফে বাঁচতেছে। তাহলে প্রথমত ওই রেকর্ডিং এর জিনিসগুলো ডিলিট করে নতুন জিনিস আমাকে ইনপুট দিতে হবে। তাহলে নতুন কি কি জিনিস ইনপুট দিব, এরকম 5টা এক্সাম্পল আমি দিয়েছি। আপনারা নিজেদের মতো এগুলো খুঁজে খুঁজে আরো বের করবেন। ওয়েলথ ইজন্ট ম্যাজিক, ইটস এ মাস্টারি। টাকা পয়সা অর্জন কোনো ম্যাজিক না, এটা ভাগ্যের উপরও নির্ভর করে না টাকা পয়সা। এখন অনেকে বলবেন না এটা কি বললেন, ভাগ্যের উপরই তো নির্ভর করে। ভাই এটা আমি বলিনি, আল্লাহই বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতি বা ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা সচেষ্ট হয়। তাহলে আল্লাহও পরিবর্তন করবেন না আপনি সচেষ্ট না হলে, কারণ আল্লাহ পৃথিবীতে সিস্টেম ছাড়া কোনো কাজ করে না। আল্লাহ চাইলে এখানে এই বিল্ডিং এর ইয়া ভেঙে কোটি কোটি ডলার ফেলতে পারে, কিন্তু করবে না, এটা সিস্টেমে পড়ে না। সিস্টেমটা আপনাকে বিল করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দিতে পারবে। সো ওয়েলথ ইজন্ট আ ম্যাজিক, ইটস এ মাস্টারি। তাহলে আমরা প্রথম নাম্বার 1 যেটা দেখি, লাই, যে মিথ্যাটা, লাই সিটি আমরা বসবাস করেছি। লাই নাম্বার 1, ইফ আই ওয়ার্ক হার্ডার আই উইল মেক মোর মানি। আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলে আমি অনেক টাকা আর্ন করব। দিস ইজ দ্য বিগেস্ট লাই, আমরা যেটা ছোটবেলা থেকে শিখে আসছি। কেন? কারণ যদি পরিশ্রম করে মানুষ ধনী হতো, তাহলে ঢাকা শহরের দিনমজুর রিক্সাওয়ালা যারা বা সদরঘাটের কুলি যারা, তারা পৃথিবীর ধনী 10 জন ধনীর মধ্যে একজন থাকতো। তাহলে শুধু পরিশ্রম শারীরিক করলে হবে না, শারীরিক পরিশ্রমের সাথে ব্রেইন এবং মাইন্ডকে যতক্ষণ না অ্যালাইন করবেন, শারীরিক পরিশ্রমকে আমরা বলি হার্ড ওয়ার্ক, আর এটার সাথে যখন ব্রেইনকে যোগ করবেন তখন হবে এটা স্মার্ট ওয়ার্ক। তখনই শুধুমাত্র আপনার ধনী হওয়ার জার্নিটা শুরু হবে। তাহলে ট্রুথ কি? মানি ডাজন্ট রেসপন্ড টু এফর্ট। আপনি পরিশ্রম করলেই টাকা আপনার দিকে ছুটে আসবে না, বিকজ মানি ডাজন্ট রেসপন্ড টু এফর্ট, ইট রেসপন্ডস টু ভ্যালু, লেভারেজ এন্ড স্ট্র্যাটেজি। টাকা তার হাতেই আসবে যে যথেষ্ট ভ্যালু দিবে। এই যে আমি আপনাদের এই কোর্সের মাধ্যমে একটা ভ্যালু দিচ্ছি, এখন আমি যখন আপনাকে আরেকটা ভ্যালুর জন্য অফার করব যে ঠিক আছে আমি এই কোর্সটা করেছেন ভাল লাগছে, আমার আরেকটা কোর্স আছে যেটা 20,000 টাকা, এই জিনিসগুলো পাবেন, এই ভ্যালুটা পাওয়ার জন্য তখন আপনি টাকা দিবেন। তাহলে টাকা ফলো করে পরিশ্রমকে না, টাকা ফলো করে ভ্যালু, লেভারেজ এন্ড স্ট্র্যাটেজি। কত সুন্দর কৌশলে আপনি জিনিসটা নিয়ে কাজ করতে পারলেন।
So grandmaster earn money by doing less because they design system that work harder than they do. তাহলে গ্র্যান্ডমাস্টাররা অনেক বেশি কাজ করেন। আজকে দেখেন বড় বড় কোম্পানির মালিকরা, এই যে দেখেন রিচার্ড ব্রানসন 400 কোম্পানির মালিক, হাফ প্যান্ট করে ঘুরে বেড়াইতেছে, মহাকাশে চলে যাচ্ছে, সুইমিং পুলে ঝাপাঝাপি, দ্বীপে আইল্যান্ডে গিয়ে থাকতেছে। কেন? তার সিস্টেম তার হয়ে কাজ করতেছে। তাহলে হার্ড ওয়ার্ক করলে হবে না, আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক। নাম্বার 2 লাই নাম্বার 2, 2 নাম্বার মিথ্যা কোনটা? আই নিড টু ডু এভরিথিং মাইসেলফ টু এনশিওর কোয়ালিটি। এটা একটা বিগেস্ট লাই। এজন্য আমরা মনে করি আমি ব্যবসা করছি মানে আমার ব্যবসার সব কিছু আমার একলা করা লাগবে, সব আমি দেখলে, আমি ঠিক করলে কোয়ালিটি ঠিক থাকবে। এটা একটা ভুল ধারণা। এটা আমরা আগের জমানার যারা আমাদের বাপ দাদারা ব্যবসা করতো তাদের থেকে শিখে আসছি। কিন্তু এখনকার যুগে ওইভাবে ব্যবসা করলে আপনি মার্কেটে টিকেই থাকতে পারবেন না। কারণ আগে একটা সময় মানুষ সিঙ্গেল এন্টিটি বিজনেস করতে পারতো, বাট এখন কোলাবোরেটিভ। আপনি ইভেন যদি অনলাইন বিজনেসও করতে চান সে ফর ছোট করে, তাহলে আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার লাগবে যে আপনার কন্টেন্ট ডেভেলপ করবে, আপনার একজন ডিজিটাল মার্কেটিয়ার লাগবে যে ডিজিটাল মার্কেটিংটা করবে, আপনার একজন ওয়েব ডেভেলপার লাগবে সে আপনার ওয়েবসাইট ম্যানেজ করবে, আপনার কাস্টমার সার্ভিস লাগবে, আপনি হয়তো প্রোডাকশনের সময় দিলেন বা অপারেশনের সময় দিলেন, দেন দিস এ টিম ওয়ার্ক। এখন আপনি যদি একা সবকিছু করতে চান কোনোটাই ভালো হবে না। তাহলে ট্রুথ কোনটা? ইফ আই ডোন্ট ডেলিগেট আই বিকাম দ্য বটলনেক অফ মাই ওন গ্রোথ। আমি যদি কাজ ডেলিগেট না করি, আমার হাতে সব কর্তৃত্ব ধরে রাখি, তাহলে আমি হয়ে যাব আমার ব্যবসার গ্রোথের জন্য সবচেয়ে বড় বাধা, আমি হয়ে যাব দ্য বটলনেক। তাহলে গ্র্যান্ডমাস্টার ডোন্ট ডু এভরিথিং, দে টাচ দ্য রাইট থিংস এন্ড ট্রাস্ট দ্য রেস্ট। তাহলে সঠিক জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গ্র্যান্ডমাস্টাররা কাজ করে, বাকি হলো ট্রাস্ট দ্য রেস্ট, অর্থাৎ টিমের উপর ট্রাস্ট দিয়ে বাকি জিনিসগুলো তারা গ্রো করায়। নাম্বার 3, লাই নাম্বার 3, মানি ইজ দ্য রুট অফ অল এভিল। আমাদের মধ্যে একটা ধারণা আছে টাকা হলো শয়তানের জিনিস, টাকা পয়সা মানুষকে খারাপ বানায় ফেলে। অ্যাবসলিউটলি রং। মানি ইজ দ্য রুট অফ অল ইভিল, এটা কোনোভাবেই সত্য না, সায়েন্টিফিক্যালিও সত্য না। আজকে দেখেন সারা পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ, এই যে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলিদের এই যে সমস্যা চলতেছে, এটা কি শুধু টাকার জন্য? নো। আজকে সারা পৃথিবীতে যত ধর্ষণ হয়, চাইল্ড অ্যাবিউজ হয়, এই ধর্ষণ কি টাকার জন্য? চাইল্ড অ্যাবিউজ কি টাকার জন্য? তাহলে কিভাবে? ওইগুলো তো শয়তানি কাজ, তাহলে ওগুলো তো সাথে তো টাকা রিলেট না। তাহলে মানি ইজ রুট অফ অল ইভিল, এটা একটা ভুল চিন্তা। মানি ইটসেলফ ইজ এ নিউট্রাল। মানি একটা নিউট্রাল, একটা জড় বস্তু ভাই। এইটা কিভাবে রুট অফ অল ইভিল হয়? মানে হাউ রিডিকুলাস, এটা একটা কি ভ্রান্ত চিন্তা আমাদের মাথায় দেওয়া হয়েছে। মাল্টিপ্লাইজ হু ইউ আর। দেখেন মানি আসলে আপনি যদি খারাপ মানুষের হাতে দেন, এটা দিয়ে সে খারাপ কাজ করবে। টাকা যদি ভালো মানুষের হাতে দেন, সে ভালো কাজ করবে। তাহলে টাকার ইটসেলফ তো কোনো পাওয়ার নাই। পাওয়ারটা হচ্ছে টাকা দিয়ে আপনি কি করবেন। তাহলে আপনি নিজেকে যদি ভালো মানুষ মনে করেন, তাহলে আপনার উচিত অনেক টাকা আর্ন করা। টাকা দিয়ে আপনি পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। কেন? দেখেন, আপনার কি অন্যভাবে নিয়ে না, আমি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা ব্যাখ্যা করি। আমরা অনেক সময় মনে করি যে বড়লোক ব্যবসায়ী ধনীরা তারা খারাপ, তারা দুর্নীতি করে, তারা মানুষকে ঠকায়। আপনি রাস্তাঘাটে দেখছেন না যে রিক্সাওয়ালা বা সিএনজি ওয়ালা, আপনি কোনো একটা জায়গায় রাস্তা চিনেন না, যে কোনো, মানে এটা 99.99% রিক্সাওয়ালার ক্ষেত্রে। একজন রিক্সাওয়ালা তো পরিশ্রম করে গায়ে খেটে খাওয়া মানুষ, দরিদ্র ভালো মানুষ, রাইট? কিন্তু আপনি যে কোনো নতুন এলাকায় যাবেন, যে এলাকা আপনি চিনেন না, আপনার 20 টাকার ভাড়া 50 টাকা নিবে প্রত্যেকটা, অলমোস্ট এভরিওয়ান। হ্যাঁ, কিছু কিছু ভালো আছে, বাট অলমোস্ট এভরিওয়ান। তাহলে উনি তো গরিব মানুষ, উনি যে 10 টাকার ভাড়া 20 টাকা নিল বা 20 টাকার ভাড়া 50 টাকা নিল, এটা কত পার্সেন্ট হইলো দুর্নীতি? এবং এই কাজ উনি দিনে কয়টা করে, উনি মাসে কয়টা করে, এই হিসাব যদি করেন তাহলে দেখবেন যে ওনার ইনকামের একটা বড় অংশ অবৈধ। চিন্তা করে দেখেন, এই যে শশাওয়ালারা শশা বিক্রি করে, আমি গত কয়েক বছর আগে একটা রিপোর্ট দেখেছিলাম, যেখানে এই শশাগুলা তারা ওয়াশরুমের ভিতরে, বাথরুমের ভিতরে তারা বড় ড্রামের মধ্যে সবুজ রঙের ভিতরে মিলে রাখে, কারণ শশাগুলা দেখতে সবুজ লাগবে। তাহলে এই শশা বিক্রেতা তো একটা গরিব মানুষ, করতেছে না? প্রত্যেকে যার যার জায়গায়। একটা মানুষ যখন খারাপ, সে টাকা হলেও খারাপ। একটা মানুষ যখন ভালো, সে টাকা হলে আরো ভালো কাজ করে। তাহলে টাকার আসলে কোনো দোষ গুণ নাই। টাকা হওয়াটা খারাপ জিনিস যদি হইতো, তাহলে আল্লাহ হজ করতে বলছে ধনীদের, কুরবানি দিতে বলছে ধনীদের, জাকাত দিতে বলছে। ইসলাম ধর্মের মৌলিক কতগুলো ইবাদতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টে ইবাদতের সাথে টাকা জড়িত। যদি খারাপ হইতো আল্লাহ এটা দিত। এবার আরেকটা পার্সপেক্টিভ থেকে দেই। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা যারা মসজিদে নামাজ পড়েন বা জামাতে যান বা রেগুলার নামাজ পড়েন, প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের কয়জন ধনী মানুষ নামাজি এবং কতজন গরিব মানুষ নামাজি?
আপনি একটু ক্যালকুলেট করে দেখেন তো, কয়টা রিক্সাওয়ালা নামাজ পড়ে, কয়টা দিনমজুর নামাজ পড়ে? আপনি বলবেন ওরা ইনকামের জন্য করতে পারে না। ভাই, ওর যে কাজের ব্যস্ততা তার চেয়ে ধনী মানুষটার কাজের ব্যস্ততা বেশি। তো টাকা ইটসেলফ মানুষকে আসলে কৃতজ্ঞ করে, টাকা মানুষকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য অনুপ্রাণিত করে। আপনি খেয়াল করে দেখেন, মোটামুটি ইভেন পৃথিবীতে নামাজি মানুষের মধ্যে বেশিরভাগই দেখবেন ব্যবসায়ীরা অনেক বেশি নামাজ পড়ে। কেন? কারণ তারা ব্যবসা একটা এরকম প্রফেশন, এই জন্যই বলা হয়েছে ব্যবসায়ীদের সাথে কি বলে, নবী রাসূল এবং সিদ্দিকিন যারা মানে শহীদদের, তাদের হাসর নাসর হবে। দেখেন তো ব্যবসায়ীরা, কারণ তারা ব্যবসার জিনিসটার কারণে, এই যে ব্যবসা তো একটা বরকতময় জিনিস, এটা তাদের মধ্যে এই অনুভূতি ক্রিয়েট করে। আপনি এটা আমার কথা বিশ্বাস করার, মসজিদে জরিপ করে দেখবেন যে ব্যবসায়ীরা বেশিরভাগ নামাজ পড়ে, ধনীরা বেশিরভাগ নামাজ পড়ে। যত গরিব, আপনার বাসার কাজের মেয়ে দেখবেন নামাজ পড়ে না, আপনার বাসার খালা যে রান্না করে দিয়ে যাও দেখবেন নামাজ পড়ে না। কেন? কারণ তাদের এই কৃতজ্ঞতা বোধটা কম থাকে। তারা মনে করে যে আমি অভাবে আছি, কষ্টে আছি, আমি আর কি এর নামাজ পড়ব। কিন্তু দেখেন ওরা কিন্তু চাইলে টাইম ম্যানেজ করে নামাজ পড়তে কতক্ষণ লাগে? একটা রিক্সাওয়ালা চাইলে রিক্সাটা মসজিদের একটা পাশে রেখে নামাজ পড়তে পারে না? বা একটা কাজের মেয়ে আপনার বাসায় এসে যদি বলে আম্মা আমি একটু নামাজ পড়বো, বা আঙ্কেল আমি একটু নামাজ পড়বো, আপনি কি সময় দিবেন না? দিবেন। একটা দিনমজুর, সে দিনমজুরের কাজ করতেছে, মাল ওঠা নামা করাচ্ছে, সে কি আজানের টাইমে গিয়ে মসজিদে নামাজ? খুবই কম পার্সেন্টেজ। বিকজ টাকা মানুষের মধ্যে আসলে কৃতজ্ঞতা বোধ বাড়ায়। তখন সে মনে করে আল্লাহ যেহেতু আমাকে বরকত দিয়েছে, ইনকাম দিয়েছে, তাহলে আল্লাহর ঘরে একটু যাওয়া উচিত। সে মসজিদে যায়, সে দেখবেন ইয়া করতে যায়, দান খয়রাত করার চেষ্টা করে। আমি বলতেছি না সব ধনী মানে ভালো মানুষ, এটা ডোন্ট গেট মি রং, বাট আমি পার্সপেক্টিভটা বোঝানোর চেষ্টা করছি। বরং আপনি যদি মনে করেন ধনীরা খারাপ, তাহলে আপনি ভালো হলে আপনার ধনী হওয়া উচিত। আজকে দেখেন, মুসলিমরা একটা সময় পুরো বিশ্বকে লিড করত, কিন্তু এই মুসলিমরা যখন টাকা পয়সা থেকে সরে গেল, ব্যবসা বাণিজ্য থেকে দূরে, আজকে দেখেন তো আমাদের ইসলাম ধর্মের যে এই যে এত বড় অবস্থার পেছনে কয়েকজন মানুষের খুব বড়, এই যে দেন রাসূল যে বিয়ে করেছে খাদিজা রাদিয়াল্লাহু, একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং রাসূল নিজেও ব্যবসা করেছেন। তাহলে চিন্তা করে দেখেন তো, এই যে বিজনেস কত একটা বড় প্রফেশন, অথচ আপনি মাথার একটা কোনায় ঢুকে রাখছেন টাকা পয়সা খারাপ জিনিস, বিধায় আপনি বড় টাকার জন্য ড্রাইভ দিতে ভয় পান। আপনার কাছে মনে হয় আমি একটা পাপ করতেছি, একটা ভুল করতেছি। যে দিস ইজ দ্য মাইন্ড ব্যারিয়ার, এটাকে একটু ভেঙে ফেলেন এবং আপনি ইম্প্যাক্টফুল অনেক কাজ তখন করতে পারবেন। নাম্বার 4, মেকিং মানি ইজ হার্ড। অ্যাবসলিউটলি রং। আপনারা বলবেন বেশি টাকা কামাই করা কঠিন, আমি বলবো বেশি টাকা কামাই করা সহজ। আজকে থেকে এটাই সেট করেন মাইন্ডে, এন্ড দিস ইজ দ্য পার্সপেক্টিভ শিফট। আপনি ভাবতেছেন টাকা কামাই কঠিন, আমি ভাবতেছি সহজ, এর জন্য আমার জন্য সহজ ভাবে ধরা দিচ্ছে। আর আপনি কঠিন ভাবতেছেন আপনার জন্য কঠিন ভাবে, কারণ আপনি বীজ লাগাইতেছেন টাকা ইনকাম করা কঠিন। তাহলে গাছ কি হবে? আপনি বীজ লাগাইতেছেন আলু, আপনি লাগাইতেছেন আগাছা, আগাছাই জন্মাবে। আমি বীজ লাগাচ্ছি আমার যেটা দরকার, টাকা পয়সা কঠিন, এটা আমার ভেবে লাভটা কি? সহজ। দেখেন কেন? বরং গরিব থাকাটা কঠিন। Staying poor, staying broke is harder than earning money. টাকা আয় করা কঠিন না গরিব থাকা কঠিন? অবশ্যই গরিব থাকা কঠিন। তাহলে ব্রেইনে একটু সেট আপ করেন যে আমি আয়ের দিকে যাব। মানি ফ্লোজ ওয়্যার দেয়ার ইজ ক্লারিটি, ভ্যালুজ এন্ড অফারিং। আপনি সুন্দর করে ক্লারিটি ক্লিয়ার করতে পারলে, ভ্যালু প্রোভাইড করতে পারলে, ভালো জিনিস অফার করতে পারলে, অটোমেটিক মানুষ আপনার জিনিস কেনার জন্য লাইন ধরবে। এই যে আইফোন নাম্বার 1 ব্র্যান্ড পৃথিবী, দেখেন মুড়ির মতো বিক্রি করে এই হাই ভ্যালু ফোন। The difficulty comes not from money but from lack of identity set and skills. টাকা আপনার কাছে কঠিন। আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো সাঁতার কাটা এটা কঠিন নাকি সহজ? এখন আপনি বলবেন এটা কোনো প্রশ্ন হইলো? যারা সাঁতার জানেন এরা হাসতেছেন, এরা বলতেছেন সাঁতার নরমাল ব্যাপার, আমার যেখানে ফালাই দেন আমি সাঁতার কাটবো। কিন্তু বিশ্বাস করেন, যেই মানুষটা সাঁতার জানে না, ওর কি আসলে স্কিলে গ্যাপ, সাঁতার জানে না, ও বলবো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো সাঁতার দেয়া, এর চেয়ে কঠিন আর কাজ নাই। আচ্ছা বলেন তো গাড়ি চালানো কঠিন নাকি সহজ? যারা জানেন তারা বলতেছেন সহজ, যারা জানে না তারা বলতেছেন এটা কঠিন। তাহলে পৃথিবীর কোনো কাজ, টাকা কামানোটা এরকম একটা কাজ সাঁতার জানার মতো বা গাড়ি চালানোর মতো। আপনি জিনিসটা, আচ্ছা রান্না করা কঠিন নাকি সহজ? মানুষ শখ করে রান্না করে, যারা রান্না জানে তারা নিয়মিত, যারা শেফ তারা রান্না না করে থাকতে পারে না, রান্না তাদের কাছে একটা শিল্প।
আর আমি রান্না জানি না, আমার কাছে এটা দুনিয়ার কঠিন। আমি ভাত রান্না করতে গেলেও দেখা গেল গলে গেছে অথবা কম সিদ্ধ হয়েছে, আলু ভর্তা করতে দিলেও দেখা গেল আলুটা ঠিক মতো সিদ্ধ হয় না, ডিম ভাজতে দিলে ডিমটা সঠিক শেপে আসবে না, একটা রুটি আমাকে ইয়া বানাতে দিলে আমার রুটি ওই ইয়া কি বলে আমার ব্রাউন রুটি না হয়ে এটা হয়ে যাবে স্কোয়ার। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি বলেন তো, রুটি বানানোটা যেমন একটা কাজ, এটা যে জানে না তার জন্য কঠিন, যে জানে তার জন্য সহজ। তাকে আপনি দিবেন রুটি এরকম এরকম ডলবে, গোল হয়ে গেছে, আর আমারে দিবেন আমি এরকম এরকম ডলবো, এটা কেমন সাইজ হয়ে যাবে, এটা মানে ইয়ার মতো হয়ে যাবে, অক্টোপাসের মতো হবে, রুটির ঠ্যাং বেরোবে। তাহলে রুটির ঠ্যাং বের হইলো একই জায়গায়, আমি একই রকম ভাবে করলাম, তখন তো আমি বললাম যে আম্মু তুমি যেমনি ডলছো আমি তো এমনি ডললাম, আমারটা অক্টোপাস হয়ে গেল, এতগুলো হাত পা গজাইলো, আর তোমারটা গোল হইলো, কারণটা কি? দিস ইজ দ্য স্কিল, দিস ইজ দ্য মাস্টারি। আমার মা এটা কন্টিনিউ প্র্যাকটিস করে করে এখন যেইভাবেই সে বেলুনি দেখ সেইভাবে এটা গোল হয়। আর আমি যেহেতু এটা জানি না, প্রথম করতে গেলে এটা অক্টোপাসই হবে, কিন্তু আমি দ্বিতীয় দিন করলে এটা আরেকটু কমে আসবে, ঠ্যাং দুইটা কমে যাবে, আস্তে আস্তে কমতে কমতে এক সময় হয়তো পুরোপুরি রাউন্ড হবে না, বাঁকা চোকা থাকে, আস্তে আস্তে এটা রাউন্ড সুন্দর গোল চাঁদের মতো হবে। সেম গোস ফর মানি। টাকা ইনকাম নিয়ে আপনি কয়টা ক্লাস করছেন? টাকা ইনকাম করার জন্য, বিজনেস গ্রো করার জন্য কয়টা বই পড়ছেন? কয়টা জিনিস স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করছেন? যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, আপনি কমন সেন্স দিয়ে, আপনি কি পৃথিবীতে টাকা ইনকামের স্কিল নিয়ে জন্মাইছিলেন? ইনফ্যাক্ট পৃথিবীতে মানুষ কোনো স্কিল নিয়েই জন্মায় না, স্কিলটা তার অর্জন করতে হয়। তাহলে যেহেতু এই স্কিলটাতে আপনার গ্যাপ, দ্যাটস ওয়াই এটা কঠিন মনে হচ্ছে, কাজটা ইটসেলফ কঠিন না। তাহলে আপনাকে এই স্কিলটা অর্জন এবং এই সেট আপ, ওই যে আইডেন্টিটি সেট বলছি, আপনাকে একটু আপগ্রেড করতে হবে। আপনি যদি লাখ টাকা ইনকাম করেন, এটা আপগ্রেড করে কোটি টাকা নেন। আপনি যদি 1000 ইনকাম করেন, এটা আপগ্রেড করে আপনার সেট পয়েন্টটা, অর্থাৎ যেটাকে আমি বলি থার্মোমিটার না হয়ে থার্মোস্টেট হন। মানে কি? মানে হচ্ছে আমাদের থার্মোমিটার দিয়ে আমাদের যখন জ্বর আসে, আমাদের যে মুখের মধ্যে জিহ্বার নিচে দিয়ে দেয় বা এখানে দিয়ে দেয়, তখন আমাদের কি হয়, আমাদের শরীরের তাপমাত্রা অনুযায়ী থার্মোমিটারের তাপমাত্রা বেড়ে যায়, এবং বাড়ার ফলে আমরা বুঝছি যে 104 ডিগ্রি 101 ডিগ্রি জ্বর। থার্মোমিটার, আমরা বেশিরভাগ মানুষ জীবনে থার্মোমিটারের মতো। যখন বাইরের সিচুয়েশন ভালো, আমি ভালো ফিল করি, বাইরে আমার প্রেসার টেনশন, আমি টেনশন ফিল করি ইন্টারনালি। দিস ইজ দ্য থার্মোমিটার ক্যারেক্টারের মানুষ। বেশিরভাগ আমরা থার্মোমিটার ক্যারেক্টারে। বিপদ আসছে সাথে সাথে আমি হতাশ, টেনশন আসছে সাথে সাথে আমি মনে করি আমি শেষ, ঝামেলা হইছে আমি সাথে সাথে স্ট্রেসফুল। আপনাকে হইতে হবে থার্মোস্টেট। থার্মোস্টেট মানে কি? এই যে যেমন আমার রুমে এসি চলতেছে, আমার রুমে এখন 22 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু দেখেন আমার রুমের তাপমাত্রা এখন কত? 22 ডিগ্রি, খেয়াল করেন। বাট ঠিক আমার এই গ্লাসটার পরে গিয়েই জাস্ট এই রুমটার বাইরের তাপমাত্রা কিন্তু এখন 30+, খেয়াল করবেন। তাহলে আমি বাস করতেছি কোথায়? আমার রুমের ভিতরে। খুবই পাওয়ারফুল একটা লেসন। তাহলে আমার রুমের ভিতরে টেম্পারেচার কিন্তু এই 30+ বা 35 বা 40 বাইরের মতোই ছিল, কিন্তু আমার ইন্টারনাল থার্মোস্টেট এই তাপমাত্রাটাকে বানায় ফেলছে 22 ডিগ্রি, যার কারণে বাইরের সবাই এনজয় করতেছে 30-40 ডিগ্রির গরম, আর আমি ঘরে বসে 22 ডিগ্রি এনজয় করতেছি। ঠিক এরকম বাইরের পৃথিবী যা হয়ে যাক, আপনি যদি ইন্টারনাল থার্মোস্টেটটা রেডি করা থাকে, তাহলে মানুষ মানে সার্কামটেন্সেস, প্রবলেম, টেনশন নিয়ে দুশ্চিন্তায় মানুষ খুব কঠিন লাইফ লিড করবে, আর আপনি অলওয়েজ কুল, কারণ আপনি হচ্ছেন থার্মোস্টেট। তাপমাত্রা যাই থাকুক, আপনি এটাকে আপনার তাপমাত্রায় নিয়ে আসেন। তাহলে সেট পয়েন্টটা হচ্ছে ঠিক এরকম একটা জিনিস। আমি যখন রুমে প্রথম ঢুকলাম এই রুমটাতে, তখন কিন্তু এটা তাপমাত্রা 30 বা 35 সে। যখন আমি এসির তাপমাত্রা 22 সেট করলাম, ও কিন্তু এই পুরো এনভায়রনমেন্ট 22 নিয়ে কাজ করলো, সাথে সাথে কিন্তু হয়ে যায় নাই, আমাকে আগে 22 সেট করতে হয়েছে, দেন এটা নিয়ে সে কাজ করছে, তারপরে এটা একটা সময় 22 টেম্পারেচারে চলে আসছে। সেম গোজ ফর ইউর মাইন্ড, সেম গোজ ফর ইউর ব্রেন। আপনার সেট পয়েন্ট আজকের এই ক্লাসের আগে যাই থেকে থাকুক না কেন, আই উড জাস্ট মেক ইট 10 টাইমস। আপনি জাস্ট 10 গুণ করেন। এই ক্লাসে আসার আগে আপনার মাসে ইনকাম যদি 50,000 থেকে থাকে, আপনি প্ল্যান করেন আপনি 5 লাখ টাকা ইনকাম করবেন, থার্মোস্টেট আপ করেন। আপনার যদি মাসে এখন 5 লাখ টাকা ইনকাম থাকে, আপনি প্ল্যান করেন এটা আমি 50 লাখে কনভার্ট করবো। আপনার যদি
10,000 থাকে আপনি কনভার্ট করেন এটা 50,000 করুন, হোয়াট এভার ইউর ইনকাম রানিং, আই ডোন্ট নো, আপনি এটাকে 10x প্ল্যান নেন। এই যে 10x টা করলেন তার মানে কি আপনার থার্মোস্টেটের ইনকামের রেঞ্জটা আপনি বাড়াই দিলেন। বাড়ানোর সাথে সাথে কি কালকে ইনকামটা চলে আসবেন না, আপনি যখন এটাকে বাড়াবেন আপনার ব্রেইন তখন এরকম অপরচুনিটি খুঁজবে, আপনার ব্রেইন তখন এরকম চিন্তাগুলো করবে, তখন এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের অপরচুনিটি গুলো আপনি ধরার শিখবেন। দিস ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। এবং আপনার এই ধরনের ফ্রিকোয়েন্সির মানুষ, এই ধরনের ফ্রিকোয়েন্সির কোর্স, অ্যাসোসিয়েশন, বই পুস্তক এইগুলো দেখবেন আপনার সামনে ধরা দিবে। এবং এই যে আপ করার পরে এটা কারোর জন্য 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছরের মধ্যে একটা সময় গিয়ে দেখবেন আপনি ওই জায়গায় গিয়ে পৌঁছাইছেন, তখন বলবেন ওয়াও, তখন আপনি আমাকে থ্যাঙ্কস দিবেন। সো ডোন্ট বি দা থার্মোমিটার, বি দা থার্মোস্টেট, যে সিচুয়েশনকে কন্ট্রোল করে পরিস্থিতিকে মনস্থিতি দিয়ে কন্ট্রোলে নিয়ে আসে। এন্ড লাইন নাম্বার 5, মোর মানি উইল সলভ মাই প্রবলেম। এইটা আমাদের সবার মধ্যে একটা বিশ্বাস, আমি যদি অনেক টাকা আর্ন করি আমি অনেক বেশি আর্ন করতে পারবো, মানে সরি অনেক প্রবলেম সলভ করতে পারবো। আমরা টাকাকে মনে করি পৃথিবীর সব প্রবলেমের সলিউশন, বাট একটা জিনিস মনে রাখবেন, মোর মানি ম্যাগনিফাইজ হু ইউ আর and how you think. It's a tool, not a savior. Money is not a savior. এটা একটা জড় পদার্থ। তাহলে মোর মানি উইল নট সলভ মাই প্রবলেম, আপনার প্রবলেম ইন্টারনাল থার্মোস্টেট দিয়ে এখনই সলভ করতে হবে। ইফ ইউ আর নট হ্যাপি উইদাউট মানি, ইউ ওন্ট বি হ্যাপি উইথ মানি। এই কথাটা লিখে রাখেন, এটা আমার হ্যাপিনেসের একটা কোর লার্নিং। ইফ ইউ আর নট হ্যাপি উইদাউট মানি, আপনি যদি টাকা ছাড়া নিজেকে হ্যাপি বানাইতে না পারেন, ইউ ওন্ট বি হ্যাপি উইথ মানি। আপনি টাকা ছাড়া নিজেকে যদি হ্যাপি করতে না পারেন, টাকা আসার পরে আপনার হ্যাপিনেস বাড়বে না, বরং আপনার টেনশন আরো বাড়বে। মোর মানি নট টু সলভ অল ইউর প্রবলেম। দেখেন জিনিসটা আরো সহজভাবে বলি, ইফ ইউ মিসম্যানেজ 1,000, আপনার ধরেন এখন মাসে 50,000 টাকা ইনকাম হয় অথবা কম হয় আরো, এই টাকাটাকে আপনি প্রপার ম্যানেজ করতে পারেন না। ধরেন আপনার টিম মেম্বার এখন 3 জন, এদেরকে ঠিক মতো আপনি কাজ করাইতে পারেন না। এখন আপনি ভাবতেছেন আমার টিম বড় হইলে আমার ইনকাম আরো বাড়লে আরো ম্যানেজ করতে পারেন। দেখেন তো এটা কেমনে সম্ভব? আপনি 50,000 টাকা বা 1,000 টাকা ম্যানেজ করতে পারেন না, তাহলে 1 মিলিয়ন টাকা কিভাবে ম্যানেজ করবেন? 10 লাখ টাকায় তো আরো মিসম্যাচ করবেন। মানে জিনিসটা আমি জানি না ধরতে পারছেন কিনা। তাহলে মোর মানি উইল ম্যাগনিফাইজ ইউর প্রবলেম। আপনি যদি নিজেকে আজকে ডিসিপ্লিন না করেন, অর্গানাইজ না করেন সিস্টেম, অনেকেই বলে টাকা আসুক তারপরে সিস্টেম বানামনে, টাকা আসুক এটা করুমনে, না ভাই, টাকা আসলে আরো ভেজাল বাড়বে। টাকার কতগুলা পেইন আছে, টাকা ছাড়া থাকার একটা পেইন, টাকা সহ আর একটা পেইন। তো আপনার দুইটা তখন একসাথে হয়ে যাবে। সো মোর মানি ম্যাগনিফাইজ হু ইউ আর। আপনি যদি এলোমেলো মানুষ হন, ডিসঅর্গানাইজ মানুষ হন, টাকা বেশি আসলে আপনি আরো ডিসঅর্গানাইজড হবেন। আপনি যদি ভালো মানুষ হন, টাকা আসলে আরো ভালো মানুষ হবেন। আপনি যদি খারাপ মানুষ হন, টাকা আসলে আরো খারাপ মানুষ হবেন। সো মানি ম্যাগনিফাইজ হু ইউ আর। আপনি আজকে যা আছেন টাকা এটাকে ম্যাগনিফাইজ করবে। তো আজকে যদি আপনার ব্রেইনে প্রবলেম থাকে, আজকে যদি 1,000 টাকা ম্যানেজ করতে পারেন, মাসে যতটুকু ইনকাম করেন এটা দিয়ে আপনি সেভিংস করেন না, আপনি ভাবতেছেন অনেক টাকা ইনকাম হলে করবো না, অনেক টাকা ইনকাম হলে দেখবেন অনেক খরচের রাস্তাও তৈরি হবে। তো এটা মাথায় রাখবো, মোর মানি ম্যাগনিফাইজ হু ইউ আর এন্ড হাউ ইউ থিঙ্ক। ইটস এ টুল, নট এ সেভিয়ার। টাকা কোনো মানে আপনার এরকম কিছু না এসে আপনার লাইফ আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো দত্ত এসে সলভ করে দেবে, এটা একটা টুল মাত্র। সো আপনার পুরো ইন্টারনাল থার্মোস্টেটটাকে রেডি করেন আগে, এইটা ডিফাইন করবে। তো দ্য 5 মেন্টাল ট্রিগার্স অফ গ্র্যান্ডমাস্টার এন্টারপ্রেনার। 5টা মেন্টাল ট্রিগার্স গ্র্যান্ডমাস্টার এন্টারপ্রেনারের মধ্যে থাকে। নাম্বার 1, আর্জেন্সি ভার্সেস ওয়েটিং। গ্র্যান্ডমাস্টার এন্টারপ্রেনার অ্যাক্ট ফাস্ট উইথ ক্লারিটি। গ্র্যান্ডমাস্টার যারা, তারা ফাস্টের ডিসিশন নেন, তারা বোঝে স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। এখনকার যুগে স্লো এন্ড স্ট্র্যাটেজি, আপনি কচ্ছপের মতো দৌড়াইয়া গন্তব্যে যাবেন এটা হবে না। কারণ এখনকার যুগের খরগোশ তার মানে দড়ি পার করে গিয়েই রেস্ট নেয়। খরগোশ এখন আর মাঝ রাস্তায় বসে থাকে না। সো ইউ হ্যাভ টু স্পিড আপ ইউর এন্টায়ার জার্নি। সো গ্র্যান্ডমাস্টার অ্যাক্ট ফাস্ট। আর অ্যামেচার যারা রেগুলার এন্টারপ্রেনার, ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম, স্পিড বিটস পারফেকশন। আপনার জীবনে পারফেক্ট টাইম কোনোদিনও আসবে না। মনে রাখবেন, আমরা যে গাড়ি চালাই, আমরা এই
সবুজ বাতি, সকল রোডের সকল বাতি একসাথে কখনো সবুজ হবে না। মাইন্ড ইট। আপনার কি এরকম যে আপনি এখান থেকে গাজীপুর যাবেন বা এখান থেকে উত্তরা বা ধানমন্ডি যাবেন, সে এরকম হবে যে রোডের সবগুলো লাইট গ্রিন দেখতে পাবো, আমি এক টানে গাড়ি নিয়ে চলে যাবো? এটা কোনোদিনও হবে না। একটা সিগন্যাল সবুজ দেখতেছেন, জার্নি করেন, আরেকটা রেড আছে, ওইটা কিছুক্ষণ পর সবুজ হবে। দ্যাটস দ্য লাইফ, আলটিমেট জার্নি। সো পারফেক্ট টাইম বলতে কোনো কিছু নাই। আপনি টাইমটাকে নেন এন্ড মেক ইট পারফেক্ট। আপনি ডিসিশন নেন, মেক ইট রাইট। রাইট ডিসিশন বলতেও পৃথিবীতে আসলে কিছু নাই। টেক ইউর ডিসিশন এন্ড মেক ইউ ট্রাই। ডিসিশন হু নোস কোনটা রাইট কোনটা রং, কে জানে? আপনি ডিসিশন নেন, এটা বাস্তবায়নের জন্য যথেষ্ট কাজ করেন, তখন এটা মনে হবে রাইট ডিসিশন। আপনি ডিসিশন নিলেন, আপনি যথেষ্ট ড্রাইভ দিয়ে সুন্দর করে কাজ করলেন না, তখন এটা হয়ে যাবে রং ডিসিশন। তো পারফেক্ট টাইম যে আমি অমুক হলে ওই সময়ে এসে আমি যদি গভর্নমেন্ট রিফর্ম হয়, এটা হয় ওইটা হয়, তখন জব ছাড়বো না, এরকম পারফেক্ট টাইম দেখবেন আসতেছেই না। এইটা যেই পারফেক্ট টাইম আশা করতেছেন ওই টাইমে দেখবেন আরেকটা ভেজাল শুরু হয়ে গেছে, যে এটা হোক তারপরে ওইটা, এই মাসটা যাক, জুন মাসটা যাক, তারপরে এটা, এইভাবে দেখবেন আপনি ডিলে করতেছেন শুধু, বাট আলটিমেট পারফেক্ট টাইম আপনার জন্য আসবে না। নাম্বার 2, রিজন ভার্সেস ইমোশন। গ্র্যান্ডমাস্টার মাইন্ডসেট, আই ডোন্ট নিড টু ফিল লাইক ইট। গ্র্যান্ডমাস্টার যারা, তাদের ইমোশনের উপর তারা আশা করে না, তারা চিন্তা করে না শরীরে একটা গতি আসুক, মোটিভেশন আসুক, তারপরে কাজ করব না। আই নিড টু বিল্ড ইট, নট আই নিড টু ফিল লাইক ইট। আমার মধ্যে ফিলিং আসুক, আমার মধ্যে ইচ্ছা আসুক, তারপরে কাজ করব। ইচ্ছা আসুক বা না আসুক, আপনাকে আপনার ডেভেলপমেন্টের কাজ করতেই হবে। এই ট্রেনিং আপনার ভালো লাগুক, বই পড়তে আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার জন্য যেহেতু জরুরি, এটা আপনার করতেই হবে। গ্র্যান্ড মাস্টাররা এটা বোঝে। সকালে উঠতে আপনার ভালো লাগুক বা না লাগুক, গ্র্যান্ড মাস্টাররা বোঝে যেহেতু এটা আমার জন্য জরুরি, এটা আমাকে করতেই হবে। আমাকে হেলদি ফুড, ধরেন ভেজিটেবল বা ছোট মাছ, অথবা ধরেন আমার ফল ফ্রুট খেতে ভালো লাগুক বা না লাগুক, যেহেতু এটা আমার জন্য জরুরি, আমাকে করতেই হবে। সো আই ডোন্ট ফিল লাইক ইট, আই নিড টু বিল্ড ইট। আমার ফিলিং আসার দরকার নাই, ফিলিং এর জন্য অপেক্ষা করার দরকার নাই, আমার কাজটা করতে হবে। ইউর মুড ডাজন্ট ম্যাটার, ইউর মিশন ডাজ। আমি লাইফে কোথায় যেতে চাই, কোন অবস্থানে পৌঁছাতে চাই, এইটা ম্যাটার। আমার মুড আছে কি নাই। আপনি মনে রাখবেন, ভালো কাজে মুড সহজে আসে না, খারাপ কাজে মুড অলওয়েজ অন। বন্ধুরা আজের আড্ডা ডাক দিবে, তখন লাভ দিয়ে যাইতে ইচ্ছা করে, একটা সিনেমা লাভ দিয়ে দেখতে ইচ্ছা করে, একটা গান ইজিলি শুনতে ইচ্ছা করে, ফেসবুকে অটো চলে যায় আমরা। কিন্তু মনে রাখবেন, ভালো কাজের জন্য মুড আসে না সহজে। ভালো কাজের মুড না আসার পরও কাজটা করতে হয়, কারণ জীবনে সফল হতে গেলে মন যেটা চায় সেটা করলে আপনার হবে না। জীবনে সফল হতে গেলে যেটা আপনার করা দরকার, ওই কাজ মুড আসুক বা না আসুক তারপরও করতে হবে। আপনার তো আইসক্রিম খাইতে মুড চলে আসে, আপনার তো চকলেট খাইতে মুড চলে আসে, আপনার তো চিনি খাইতে মুড চলে আসে, কিন্তু আপনাকে যখন তিত করল্লা জুস দেওয়া হয়, আপনাকে যখন হার্বস খাইতে দেওয়া হয়, আপনাকে যখন সিড খাইতে দেওয়া হয়, তখন মুড আসে না। তো ওগুলো ভালো লাগে না। কিন্তু কোনটা জরুরি? আপনার মুড আসা না, যেটা আপনার জন্য প্রয়োজন সেটা আপনি করেন, তখন আপনার পুরো লাইফ গুড মুড হবে। আর আদারওয়াইজ আপনি গুড মুডের অপেক্ষায় থাকলে পুরো লাইফ থাকবে ব্যাড মুড। আপনি কোনোদিনও গুড মুড সন্ধান পাবেন না। অলওয়েজ মনে রাখবেন, কোনো না কোনো লাইট রেড থাকবে। পুরো রোডের সব গাড়ির সব সিগন্যাল কিন্তু সবুজ হবে না। নাম্বার 3, ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশন। মোটিভেশন ইজ ফেডস, ডিসিপ্লিন কম্পাউন্ডস। আজকের এই ক্লাস করে শরীরে রক্ত টকবকে গরম হয়ে গেল, সারা রাত প্ল্যান করে ঘুমটুম বাদ দিয়ে সকালবেলা 7টায় অফিসে হাজির, টিম টুম ডাইকা মিটিং টিটিং করে 2 দিন করলেন, তৃতীয় দিন শেষ, আপনি ধপাস। এই মোটিভেশনের কোনো দাম নাই। আপনার লাগবে ডিসিপ্লিন, আপনার লাগবে রুটিন, আপনার লাগবে ডে টু ডে ওয়ার্ক। আপনার একটা বই পড়ে একদিনই ভাষায় ফেলতে হবে তা না, আপনি প্রতিদিন এক পাতা করে বই পড়েন। এই এক পৃষ্ঠা করে যদি আপনি আগামী 365 দিন পড়েন, 365 পৃষ্ঠা নতুন নলেজ আপনার ব্রেইনে গেল, আপনি 1 বছরে অনেকটুকু আপগ্রেড হয়ে গেলেন। তো আপনার এটা মোটিভেশন দরকার নেই, আপনার ডিসিপ্লিন দরকার। ডিসিপ্লিন ডিফাইন করবে আপনার ফিউচার কেমন হবে। রুটিন ইজ দ্য রিদম অফ সাকসেস। আমরা অনেক সময় মনে করি রুটিন বানানো মানে বাধা পড়া, না। রুটিন ইজ দ্য আলটিমেট, ডিসিপ্লিন ইজ দ্য আলটিমেট ফ্রিডম। একটা ট্রেন দেখেন, খেয়াল করে, একটা ট্রেন রেল লাইন দিয়েই তো যায়। একটা রেলের মেইন কাজ কি? ট্রেনটাকে রেল লাইন দিয়ে যেতে হবে। তাহলে ট্রেন যতক্ষণ রেলের লাইন দিয়ে যাবে ততক্ষণ সে গন্তব্যের পথে আছে। মাইন্ড ইট। এই যে ট্রেনের যে লাইনটা, এটা হচ্ছে রুটিন, এটা হচ্ছে ডিসিপ্লিন। যতক্ষণ আপনি এই রুটিনের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আপনি গন্তব্যের দিকে আগাচ্ছেন।
আর ট্রেনটা যখন এই লাইন থেকে বিচ্যুত হয়, ডিরেইলড হয়, তার মানে সে কিন্তু আর গন্তব্যের দিকে যাচ্ছে না, সে মৃত্যুর দিকে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি আপনার জন্য এরকম একটা রেল লাইন তৈরি করেন, আপনার কাজ হবে জীবনে যতদিন বেঁচে আছেন ওই ডিসিপ্লিন হইতো, ওই রুটিনে চলা। বিশ্বাস করেন আপনার লাইফ মানে আনলিমিটেড ব্লেসিংস এ ভরে যাবে। আপনি দেখবেন চারদিকে হ্যাপিনেস, হ্যাপিয়ার, ওয়েলথিয়ার এবং একটা হেলদিয়ার লাইফ আপনি খুঁজে পাবেন। তো ডিসিপ্লিন ডেভেলপ করেন। নাম্বার 4, মাস্টারি ভার্সেস বিজিনেস। যারা গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার, বিং বিজি ইজ নট সেম অ্যাজ বিং প্রোডাক্টিভ। আমরা দেখবেন সারাদিন দুনিয়ার ব্যস্ত। বিশ্বাস করেন আপনি একটু অডিট করেন নিজের সারাদিনের ব্যস্ততা নিয়ে। আমরা অনেক সময় বিজনেস মানি, আমি মনে করি বিজনেস, ব্যবসা মানি ব্যস্ত থাকা। বিজিনেস, ব্যবসা মানি ব্যস্ত থাকা না, ব্যবসা মানি মাস্টারি অর্জন করে প্রোডাক্টিভ থাকা। ব্যস্ততা আপনি যে কোনো কিছু নিয়ে থাকতে হবে, কিন্তু দেখতে হবে ব্যস্ত কি আপনি প্রায়োরিটির জিনিসগুলো নিয়ে আছেন কিনা। বিং বিজি ইজ নট দ্য সেম অ্যাজ বিং প্রোডাক্টিভ। আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়েও তো বিজি, আপনি ফেসবুক চাইতেও তো বিজি থাকেন। এতে করে আপনি দেখবেন সারা দিন অনেক ব্যস্ত, কিন্তু দিন শেষে খুঁজলে দেখবেন কোনো কাজই ঠিক মতো হয় নাই। সো গ্র্যান্ড মাস্টার ডু ফিউয়ার থিংস বেটার এন্ড বিগার। গ্র্যান্ড মাস্টার যারা, তারা টপ 3 গোলস প্রত্যেকদিন প্রায়োরিটি সেট করে যে আমার এই প্রায়োরিটির কাজগুলো মাস্ট আমাকে করতে হবে, তারা হচ্ছে গ্র্যান্ড মাস্টার। সো আপনাকে এই প্রায়োরিটি লিস্ট করবেন রাতে ঘুমানোর আগে, সকালবেলা ওই প্রায়োরিটির কাজগুলো করবেন। এর বাইরে কোনো কাজ আপনি চিনেন না, কারণ ওই কাজগুলো আপনাকে রেইলড রাখবে, বাকি কাজ আপনাকে ডিরেইলড করবে। আর আপনি যতক্ষণ রেল লাইনের মধ্যে, আপনি ততক্ষণ গন্তব্যের দিকে যাচ্ছেন। ডিরেইলড হইলে আপনি গন্তব্য থেকে বিচ্যুত হয়ে গেলেন। এন্ড নাম্বার 5, প্রসপারিটি এন্ড পভার্টি কনসাসনেস। পভার্টি কনসাসনেস says I cannot, পভার্টি, যারা ব্রোক, যারা গরিব, যারা পুয়ার মাইন্ডসেটের, তারা মনে করে না না এটা আমি পারব না, দৌড় কোচকাঞ্চন মোটিভেশন দিলেই হইব নি, এটা আমার জন্য না। কিন্তু যারা প্রসপারিটি কনসাসনেস, প্রসপারিটি মাইন্ডসেটের, তারা চিন্তা করে কি, হাউ ক্যান আই ডু দিস। আমি এখন হয়তো রান্না করতে পারি না, এখন হয়তো জানি না কোটি টাকার ইনকাম কেমনে করে, এখন হয়তো জানি না ম্যাগনেটিক মার্কেটিং কেমনে করে, বাট হাউ ক্যান আই ডু দিস, আমি কিভাবে করতে পারবো, এটার জন্য তারা সার্চ করে, তারা স্কিল খোঁজে এবং স্কিলড হয়ে এটাকে বাস্তবায়ন করে। So money is abundant, সব জায়গায় আছে। I just need the right model, right mental model আপনার মধ্যে ডেভেলপ করলে দেখবেন আপনার মধ্যে মানি আসতেছে। This is the 5 mental triggers for grandmaster entrepreneur. এবার আসেন পিলার নাম্বার 2। আমরা 1 নাম্বার পিলারটা শেষ করলাম, মাইন্ডসেট। পিলার নাম্বার 2 হচ্ছে the money message, marketing. If they don't pay attention, they will never pay you. This is the core marketing, core of magnetic marketing. তার মানে মার্কেটিং মানি হচ্ছে অ্যাটেনশন গেম, মাইন্ড গেম। অর্থাৎ আপনার যে কোনো ভাবে কাস্টমারের অ্যাটেনশন নিতে হবে। ইফ দে ডোন্ট পে অ্যাটেনশন, দে উইল নেভার পে ইউ। আমি দেখেন 15,000 মানুষকে কিন্তু আমার এই কোর্সে রেজিস্ট্রেশন করাইতে পারছি। তার মানে এই 15,000 মানুষের অ্যাটেনশনটা আমি নিতে পারছি। আর এই 15,000-এর অ্যাটেনশন নিতে পারছি মানে ফিউচারে এই 15,000 মানুষ আমার কোনো না কোনো কোর্সে জয়েন, এই ক্লাস থেকে অনেকে দেখবেন আমার বই কিনতেছেন, এই ক্লাস থেকে আমার হয়তো লং কোর্স বিবিএম এ চলে আসতেছেন, এই ক্লাস থেকে অনেকে দেখবেন ব্রেভে চলে আসতেছেন। তাহলে প্রথম আপনি পে করেছেন কি, অ্যাটেনশন, দেন আপনি পে করবেন মানি। দিস ইজ দ্য আলটিমেট মার্কেটিং। এত সিম্পলেস্ট ভাবে আমি জিনিসটা বোঝালাম। তাহলে প্রথম আপনার লাগবে কি, কাস্টমারের অ্যাটেনশনটা নেওয়া। Attention is the ultimate game of marketing. So you are not in the business you think you are in. You are in the attention business. আমরা আসলে কি করছি মূলত, আমরা মূলত অ্যাটেনশন বিজনেস করি। আপনাকে যদি জিজ্ঞেস করে কি এর বিজনেস করেন, আপনি বলবেন আমি ফ্যাশন হাউস, আমি রেস্টুরেন্ট, আমি ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি অর্গানিক ফুড, আমি হয়তো কাগজের ব্যবসা করি, আমি প্রিন্টিং লাইনে আছি, আমি সফটওয়্যার বেচি। নো, ইউ আর ইন দ্য অ্যাটেনশন বিজনেস। যত বেশি অ্যাটেনশন তত বেশি টাকা, সিম্পল। এখন আপনি ধরেন ফ্যাশন হাউস চালান অথবা বাইং হাউস চালান, তাহলে বাইং হাউসে, যেমন এই যে আপনাদের ক্লাসের আগে আমার বাইং হাউসে মিটিং ছিল, ওইখানে আমরা একটা লিড ক্যাম্পেইন ডেভেলপ করতেছি, যেই ক্যাম্পেইনে আমাদের টার্গেট হলো ইউএস, ইউরোপ, জাপান, মানে পৃথিবীর 12টা বড় দেশকে টার্গেট করে আমরা একটা লিড ম্যাগনেট ডেভেলপ করতেছি। এইটা দিয়ে আমরা একটা ফ্রি ভ্যালু দিব, যেটার মাধ্যমে আমরা এই 12টা দেশের যারা ফ্যাশন হাউস ওনার এবং এইগুলোর
বাল্ক কোয়ান্টিটি পারচেজার আছে তাদের অ্যাটেনশনটা আমরা নিব। তাহলে আমি ওরা একটা ভ্যালুয়েবল জিনিস দিয়ে ওর অ্যাটেনশন নিব। এই যে অ্যাটেনশন যাদের নিব, এই অ্যাটেনশন নিতে পারলেই কিন্তু তারা পরবর্তীতে অ্যাটেনশনটাকে পে করলো, পরবর্তীতে আমাকে মানি পে করবে। তাহলে আপনার মার্কেটিং এর যে মেসেজ বানাবেন, মার্কেটিং এর যা কিছু আপনি ডিজাইন করবেন, যাতে কাস্টমারের অ্যাটেনশনটা নিতে পারেন, এটা থাকবে আপনার কোর ফোকাস। সো ইউ আর ইন দ্য বিজনেস অফ অ্যাটেনশন। কত মানুষকে আপনার মার্কেটিং এর জিনিসটা কত সুন্দর